হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই আসে। সেটি হলো বর্তমানে করোনা ভাইরাসের জন্য যে কোভিশিল্ড ভ্যাকসিন অথবা কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে, এই কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন কি আদৌ সেফ কিনা। সুতরাং এক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো সেটা হলো কোভিশিল্ড বা কোভ্যাক্সিন এটা কিন্তু সেফ, সুতরাং বা এটা অত্যন্ত নিরাপদ বা একদমই নিরাপদ। সুতরাং আমাদের যাদের সুযোগ আসছে যে এই ভ্যাকসিন নেওয়ার, অবশ্যই তাদেরকে এই ভ্যাকসিন নিয়ে নেওয়া প্রয়োজন বা তাদের উচিত এই ভ্যাকসিন নিয়ে নেওয়া। কেন এই ভ্যাকসিন নিয়ে নেওয়া প্রয়োজন সেই সম্বন্ধে আলোচনা আমি যেমন করব, এবং তার সাথে সাথে ভ্যাকসিন সম্বন্ধে বা কোভিশিল্ড ভ্যাকসিনের কিভাবে আবিষ্কার এবং এই ভ্যাকসিন সম্বন্ধে আমি কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, কারণ সাধারণ মানুষের মধ্যে এই সম্বন্ধে অনেক মিসকনসেপ্ট আছে। এবং আশা করি এই ভিডিওতে আমি ভ্যাকসিন সম্বন্ধে আপনাদের মধ্যে যে ডাউট আছে সেই ডাউট আমি ক্লিয়ার করতে পারবো। ওকে, তো প্রথমেই আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কোভিশিল্ড এই ভ্যাকসিন কারা প্রোভাইড করে। অ্যাকচুয়ালি কোভিশিল্ড এই ভ্যাকসিন বর্তমানে প্রোভাইড করছে ভারতেরই একটি সংস্থা, সেই সংস্থাটা হলো সেরাম ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। ওকে, সুতরাং ভারতের সংস্থা সেরাম ইনস্টিটিউট ইন ইন্ডিয়া এই কোভিশিল্ড এই ভ্যাকসিন প্রোভাইড করছে। এবং যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, যেমন যারা হেলথ ওয়ার্কার বা ডক্টর অথবা হেলথ ওয়ার্কার যারা আছেন, তাদের অলরেডি কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে। পুলিশদের কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং বর্তমানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা ভোটের কাজে বর্তমানে যারা নিযুক্ত, তো তাদেরকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। তো আমরা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছি যে কোভিশিল্ড ভ্যাকসিন কি আদৌ নিরাপদ কিনা। সুতরাং এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করবো যে কোভিশিল্ড ভ্যাকসিন কেন নিরাপদ। তো তাহলে আমি বলবো যে কোভিশিল্ড ভ্যাকসিন কেন নিরাপদ এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে ভ্যাকসিন কাজ করে। সুতরাং কোভিশিল্ড, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে অন্যান্য ভ্যাকসিনের মতোই কিন্তু কোভিশিল্ড একটি নর্মাল ভ্যাকসিন। তো তাহলে কোভিশিল্ড ভ্যাকসিন কিভাবে কাজ করে, অন্যান্য ভ্যাকসিনের সঙ্গে কোভিশিল্ডের কাজের কি সিমিলারিটি আছে, এই সম্বন্ধে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ভ্যাকসিনের এফিকেসি রেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো ভ্যাকসিন বা কোনো টিকা যখন আবিষ্কৃত হয়, সেই টিকার এফেক্টিভনেস বা কার্যকারিতা এটা এফিকেসি রেট দিয়ে দেখা হয়। তো এখনো পর্যন্ত কোভিশিল্ডের যে এফিকেসি রেট সেটা হলো 70.4%, এবং কোভ্যাক্সিনের যে এফিকেসি রেট সেটা হলো 81%। তার সঙ্গে সঙ্গে কোভিশিল্ড নিলে কি সাইড এফেক্ট দেখা যায় এবং কাদের এই কোভিশিল্ড কারা নিতে পারবে না। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যেহেতু আমি কোভিশিল্ড ভ্যাকসিনের যেহেতু ফার্স্ট ডোজ আমি নিয়েছি, সুতরাং আমার মধ্যে কি সাইড এফেক্ট দেখা গিয়েছিল সেই সম্বন্ধে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য মানুষের মধ্যে কি সাইড এফেক্ট দেখা যেতে পারে, বিজ্ঞানীরা কি বলছেন সেই সম্বন্ধেও আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং বিগত বছরে যে করোনা ভাইরাসের জন্য বা কোভিড-19 এই রোগের জন্য, তো কোভিড-19 অ্যাকচুয়ালি ডিজিজটার নাম, এবং কোভিড-19 যে রোগটা ঘটাচ্ছে সেটা হলো করোনা ভাইরাসের একটি স্ট্রেন। অ্যাকচুয়ালি করোনা ভাইরাস কিন্তু প্রথম থেকেই পৃথিবীতে আছে, যে এটি একটি আরএনএ যুক্ত ভাইরাস। সুতরাং করোনা ভাইরাসের একদম নতুন স্ট্রেন এই কোভিড-19 এই রোগটা ঘটাচ্ছে, বা করোনা ভাইরাস ইনফেক্টেড ডিজিজ 2019 এই রোগটা গত বছর ঘটিয়েছে। এবং আমরা জানি যে আমাদের মধ্যে কেমন ভয়ের সঞ্চার করেছে এই কোভিড-19। তাহলে কোভিড-19 এর ভ্যাকসিনের জন্য যে সমস্ত বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা করে গেছেন, যে সমস্ত বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে গেছেন, সেই সমস্ত বিজ্ঞানীদের অবশ্যই আমাদেরকে ধন্যবাদ দিতে হবে যে খুব তাড়াতাড়ি মানুষের হাতে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য। ওকে, তো এক্ষেত্রে আমি বলবো যে যে কোনো রকমের ভ্যাকসিন সেটি যখন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় তখন কিন্তু অনেকটা সময় লাগে। তো এক্ষেত্রে কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিনে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করা হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি মানুষের হাতে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়। সুতরাং কোনো ভ্যাকসিন যখন আবিষ্কৃত হয় তাকে প্রথমে কিছু ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম যে ট্রায়াল, এই শব্দটা আমরা বারবার শুনি যে ট্রায়াল। সো হোয়াট ইজ ট্রায়াল অ্যাকচুয়ালি? তো প্রথমেই যখন কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় তখন তাকে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় আনা হয়। সুতরাং সেই ভ্যাকসিন প্রথমে এনিম্যালের দেহতে প্রবেশ করিয়ে সেই ভ্যাকসিনের এফেক্টিভনেস বা কার্যকারিতা দেখা হয়। তো এক্ষেত্রে যদি সাকসেসফুল হয়, অর্থাৎ সেই এনিম্যাল যদি সেই পার্টিকুলার রোগের বিরুদ্ধে যদি প্রতিরোধক্ষম হয়ে ওঠে, তখন যে কাজটা করা হয় সেটা হলো ক্লিনিক্যাল ট্রায়াল। অর্থাৎ এক্ষেত্রে মানুষের উপর ট্রায়াল দেওয়া হয় এবং বেশ কিছু স্টেজ এক্ষেত্রে ট্রায়াল দেওয়ার পরে তারপর সেটাকে অ্যাপ্রুভ করা হয়, এবং অ্যাপ্রুভ করার পরে তারপর সেই ভ্যাকসিনকে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় বা জনসাধারণের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। সুতরাং এক্ষেত্রে যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে এই এতগুলো স্টেপস অত্যন্ত কম সময়ের মধ্যে বিজ্ঞানীরা সম্পন্ন করেছেন, এবং সেই জন্যই তাদেরকে অবশ্যই
অবশ্যই আমাদের অত্যন্ত ধন্যবাদ জানানো উচিত যে এত কম সময়ের মধ্যে এই মারাত্মক রোগের ভ্যাকসিন তারা তৈরি করে ফেলেছেন। ওকে, এবং সেই কারণের জন্য তাদের সেই প্রচেষ্টাকে সম্মান দেওয়ার জন্যই অবশ্যই আমাদের যাদের সুযোগ আছে তাদেরকে অবশ্যই কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন নিয়ে নিতে হবে। ওকে, এবং আরেকটা বিষয় বর্তমানে যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের প্রধানত দুটি ডোজ নেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম ডোজ বা ফার্স্ট ডোজ নেওয়ার পর 28 দিন পরে সেকেন্ড ডোজ নিতে হচ্ছে। তো কেন এরকম ভাবে দুটি ডোজ কেন কোনো ভ্যাকসিনে দেওয়া হয় সেই সম্বন্ধেও আমি আলোচনা করব। সুতরাং কোভিশিল্ড সহ ভ্যাকসিন রিলেটেড যে কোনো রকমের প্রশ্ন আপনাদের মনে যদি আসে এই ভিডিও দেখলে সমস্ত রকমের কনফিউশন নিশ্চয়ই দূর হয়ে যাবে। ওকে, নেক্সট যে বিষয়টা সেটা হলো কেন কোভিশিল্ড ভ্যাকসিন সেফ বা কোভ্যাক্সিন কেন সেফ, এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন কিভাবে কাজ করে এবং কোভিশিল্ড কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি বর্তমানে করোনা ভাইরাসের জন্য বিভিন্ন রকমের ভ্যাকসিন মার্কেটে আসছে। তো এক্ষেত্রে আমি একটু ভ্যাকসিনের কার্যাবলী সম্বন্ধে বলবো, তবেই আমরা বুঝতে পারবো যে কিভাবে কোভিশিল্ড কাজ করে। ওকে, তো ভ্যাকসিন অ্যাকচুয়ালি আমাদের দেহের যখন কোনো জীবাণু ঢোকে তাকেই আমরা বলবো প্যাথোজেন, রাইট? সুতরাং কোনো জীবাণু যেটা আমাদের দেহে রোগ সৃষ্টি করে তাকেই আমরা বলবো প্যাথোজেন, এবং এই প্যাথোজেনকে আমরা অ্যান্টিজেন বলতে পারি। সুতরাং অ্যান্টিজেন মানে আমাদের দেহের বহিরাগত প্রোটিন। ওকে, সুতরাং এই প্রোটিন যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তো এই প্রোটিনের বিরুদ্ধে আমাদের দেহ একটা ওয়াই আকৃতির গ্লাইকোপ্রোটিন তৈরি করে। সুতরাং ওয়াই শেপের গ্লাইকোপ্রোটিন একটা তৈরি করে, সিম্পলি এটাকেই বলা হয় অ্যান্টিবডি, রাইট? ওকে, তাহলে অ্যাকচুয়ালি যখন কোনো প্যাথোজেন বা কোনো রোগের জীবাণু যখন প্রবেশ করে তখন সেই জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ যে প্রোটিন তৈরি করে তাকেই আমরা বলবো অ্যান্টিবডি। সুতরাং আমরা বারবার এই শব্দটা শুনি যে অ্যান্টিবডি অ্যান্টিবডি। সো হোয়াট ইজ দিস অ্যান্টিবডি? অ্যান্টিবডি আমাদের দেহতে তৈরি হয়, এর কারণটা হচ্ছে কোনো প্যাথোজেন বা কোনো জীবাণু যাতে আমাদের শরীরে রোগ ঘটাতে না পারে। সুতরাং সিম্পলি সেই প্যাথোজেন বা জীবাণুকে মেরে ফেলে এই অ্যান্টিবডি। তাহলে এক্ষেত্রে যে কোনো ভ্যাকসিনের অন্যতম প্রধান যে টার্গেট সেই টার্গেটটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। অ্যাকচুয়ালি আমাদের দেহের যে ইমিউনোলজিক্যাল ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার এটা সবসময় চেষ্টা করে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে। সুতরাং এই ইমিউনিটি পাওয়ারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তো ইমিউনিটি পাওয়ার প্রধানত দুটো লাইনে আমরা ভাগ করতে পারি, একটি হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং আর একটা হলো সেকেন্ড লাইন অফ ডিফেন্স। দেখো, ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটা বলছি সেই ফার্স্ট লাইন অফ ডিফেন্স যে কোনো রকমের প্যাথোজেন বা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। ধরে যাক এটি একটি অ্যান্টিজেন অথবা এটি এক প্রকারের অ্যান্টিজেন। সুতরাং এরা যে কোনো রকমের অ্যান্টিজেনের বিরুদ্ধে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কাজ করে। কিন্তু তবুও যদি কোনো অ্যান্টিজেন বা কোনো প্যাথোজেন, ধরে যাক এক্ষেত্রে আমরা বলতে পারি যে করোনা ভাইরাস, সুতরাং এক্ষেত্রে ধরা যাক এই প্যাথোজেন হিসাবে আমরা আমাদের এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স ক্রস করে যদি সেকেন্ড লাইন অফ ডিফেন্সে যদি চলে যায় তাহলে কি হবে, আমাদের দেহ কিভাবে সেক্ষেত্রে রেসপন্স করবে। সুতরাং এক্ষেত্রে আমাদের দেহে বিভিন্ন রকমের রক্তের কোষ আছে আমরা জানি। তো এক্ষেত্রে এক রকমের কোষ আছে তাকে আমরা বলবো বি লিম্ফোসাইট। সো তাহলে বি লিম্ফোসাইট, তো এই বি লিম্ফোসাইট প্রকৃতির শ্বেতকণিকা তখন কি করবে, এই ভাইরাসকে চিনতে পারবে, অর্থাৎ করোনা ভাইরাসকে চিনতে পারবে এবং তার ফলে অসংখ্য অ্যান্টিবডি তৈরি হবে। সুতরাং এই যে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এই সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সো দিস ইজ কল্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ওকে, এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে আমরা বলবো ইননেট ইমিউনিটি এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে আমরা বলবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সুতরাং অ্যান্টিবডি অর্থাৎ কোনো রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি কখন তৈরি হবে, যদি অ্যাকোয়ার্ড ইমিউনিটি যদি অ্যাক্টিভেটেড হয় বা অর্জিত অনেক ক্ষমতা যদি সক্রিয় হয় তবেই কিন্তু কোনো পার্টিকুলার রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। এখন এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিছু প্রপার্টিজ আছে, তো সেই প্রপার্টিজ গুলো আমি বলার চেষ্টা করি। প্রথম যে প্রপার্টি সেটা হলো সেলফ এন্ড নন সেলফ রেকগনিশন। সো সেলফ এন্ড নন সেলফ রেকগনিশন। ওকে, এই প্রপার্টি গুলোকেই প্রধানত ভ্যাকসিনেশনের কাজে ব্যবহার করা হয়। এন্ড নন সেলফ রেকগনিশন বলতে আমরা কি বুঝবো, ধরে রাখ আমাদের দেহতেও প্রোটিন আছে, আবার বহিরাগত কোনো প্রোটিন আছে বা কোনো অ্যান্টিজেন আছে বা বলতে পারি কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া আছে। সুতরাং আমাদের দেহ কি করে, এই বহিরাগত প্রোটিন বা ফরেন প্রোটিন এবং নিজের দেহের প্রোটিনকে চিনতে পারে। সুতরাং যদি দেহের নিজের প্রোটিন হয় বা সেলফ যদি প্রোটিন হয় তাহলে তার বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, কিন্তু যদি কোনো বহিরাগত প্রোটিন হয় তখনই তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। সুতরাং তাকে আমরা বলবো নন সেলফ। ওকে, এর সাথে সাথে এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির আরো কিছু বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্য সেটা হলো স্পেসিফিসিটি। সো
আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সেটা হলো স্পেসিফিসিটি। ধরা যাক স্পেসিফিক বি কোষ স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে। সুতরাং একটা সুনির্দিষ্ট বি কোষ একটি নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে কার্যকরী হয়। তো এক্ষেত্রে যদি কোনোভাবে আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে বি লিম্ফোসাইট কাজ করছে তাকে যদি কোনোভাবে আমরা অ্যাক্টিভেট করতে পারি, তাহলে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি স্পেসিফিক্যালি তৈরি হবে। সুতরাং এই ধর্মকেও কিন্তু ভ্যাকসিনেশনে ব্যবহার করা হয়। ওকে, তো এটাকে আমরা বলবো স্পেসিফিসিটি। নেক্সট যেটা, সেটি হলো অ্যান্টিজেনিক ডাইভার্সিটি। সুতরাং ডাইভার্সিটি এটি কিন্তু অত্যন্ত আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যাকচুয়ালি এটা আমাদের অত্যন্ত আশ্চর্য লাগে যে পরিবেশে যত রকমের অ্যান্টিজেন আছে তত রকমের অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু আমাদের দেহ অ্যান্টিবডি তৈরি করতে পারে, এন্ড দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি ডাইভার্সিটি। অর্থাৎ ডিফারেন্ট মিলিয়ন টাইপস এর প্যাথোজেন আছে, সুতরাং সমস্ত রকম প্যাথোজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। তো একেই আমরা বলবো ডাইভার্সিটি। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি বৈশিষ্ট্য আছে, তাকে বলে মেমোরি বা স্মৃতি। অর্থাৎ আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম চিনতে পারে যে প্রথম কোন অ্যান্টিজেন ঢুকেছে বা প্রথম কোন প্যাথোজেন ঢুকেছে। যখন প্রথম কোনো অ্যান্টিজেন বা কোনো প্যাথোজেনকে যখন দেওয়া হয় তখন ইমিউনোলজিক্যাল রেসপন্স একটু লো থাকে। সুতরাং যখন ফার্স্ট এক্সপোজার হয়, অর্থাৎ কোনো অ্যান্টিজেন বা কোনো প্যাথোজেন, বা এক্ষেত্রে আমরা বলতে পারি যে করোনা ভাইরাস, তো সেটা যখন ঢোকে তখন আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি তো অবশ্যই রেসপন্স করবে বা অ্যান্টিবডি তৈরি করবে, কিন্তু সেই অ্যান্টিবডির পরিমাণ অনেক লো হবে। সো দিস ইজ কল্ড দ্য ফার্স্ট এক্সপোজার। কিন্তু যখন সেকেন্ড এক্সপোজার হয়, অর্থাৎ সেকেন্ড টাইম যখন সেই অ্যান্টিজেন প্রবেশ করে, তখন আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম সেটাকে মনে রাখে যে এই অ্যান্টিজেন আমাদের দেহে ঢুকেছিল। সুতরাং সেকেন্ড টাইম আমাদের ইমিউনোলজিক্যাল পাওয়ার অনেক বেশি কার্যকরী হয় এবং তখন প্রথমের তুলনায় অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, সুতরাং এই কারণের জন্যই এই মেমোরিকে ব্যবহার করেই কিন্তু ভ্যাকসিন তৈরি করা যেতে পারে। ওকে, সুতরাং এই কারণের জন্য প্রধানত কোভিশিল্ডের জন্য আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে ফার্স্ট ডোজ এন্ড সেকেন্ড ডোজ দেওয়া হয়। ওকে, যে বিষয়টা বলছিলাম যে ফার্স্ট ডোজ এন্ড সেকেন্ড ডোজ। সুতরাং ফার্স্ট ডোজ মানে এক্ষেত্রে কি, ফার্স্ট ডোজ মানে এক্ষেত্রে হচ্ছে ফার্স্ট এক্সপোজার। তাহলে ফার্স্ট এক্সপোজার যখন দেওয়া হচ্ছে তখন আমাদের ইমিউনোলজিক্যাল পাওয়ার যতটা পরিমাণে অ্যান্টিবডি তৈরি করছে, সেকেন্ড এক্সপোজার যখন দেওয়া হচ্ছে তাহলে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করছে। এবং সেই কারণের জন্য কি হয়, এই দুটো ডোজ দেওয়া হয়, কারণ অ্যাকোয়ার্ড ইমিউনিটির এটা মেমোরি আছে যে এই অ্যান্টিজেনটা আমার দেহের মধ্যে ঢুকেছিল। এরপরে যখন সত্যি করোনা ভাইরাস যখন ঢুকবে, থার্ড এক্সপোজার যখন হবে, তখন এত বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে যে করোনা ভাইরাস তখন কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। ওকে, সুতরাং এটাই হচ্ছে ভ্যাকসিনেশনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির পাওয়ারকে বাড়িয়ে দিয়ে কোনো একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে অসংখ্য অ্যান্টিবডি তৈরি করে সেই রোগের প্যাথোজেনকে ধ্বংস করা যায়। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা আলোচনা করলাম যে কিভাবে ভ্যাকসিন কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কি কোভিশিল্ড কিভাবে কাজ করে এবং কেন কোভিশিল্ড সেফ, এই বিষয়টা আমরা আলোচনা করব। এখন আমরা অনেকেই ভয় পাচ্ছি যে কোভিশিল্ড এই ভ্যাকসিন নিতে, আমরা অনেকেই ভয় পাচ্ছি এবং আমরা ভাবছি যে হয়তো ভ্যাকসিনের মধ্য দিয়ে সত্যি আমাদের দেহতে করোনা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম নয়। তো কোভিশিল্ড ভ্যাকসিন কিভাবে তৈরি করা হয়েছে এই সম্বন্ধে আলোচনা করলে টোটাল বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং কিভাবে তৈরি করা হয়েছে সেটা জানলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কোভিশিল্ড ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে কোভিশিল্ড ভ্যাকসিন কেন সেফ সেটা আমরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করার জন্য কোনো রকমের ভাইরাস এক্ষেত্রে ব্যবহার করা হয় না। সো এক্ষেত্রে নো করোনা ভাইরাস ইউজড। ওকে, তাহলে এক্ষেত্রে করোনা ভাইরাস কিন্তু ব্যবহার করা হচ্ছে না, করোনা ভাইরাস ইউজড। এক্ষেত্রে যে ভাইরাসকে ব্যবহার করা হচ্ছে সিম্পল ফ্লু এর ভাইরাস, তো সেই ভাইরাসের নাম হচ্ছে অ্যাডেনোভাইরাস। তো এক্ষেত্রে যে ভাইরাসকে ব্যবহার করা হচ্ছে সেই ভাইরাসের নাম কি, সেই ভাইরাসের নাম হচ্ছে অ্যাডেনোভাইরাস, এবং এটা হচ্ছে অ্যাডেনোভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল। এবং আমরা অলরেডি করোনা ভাইরাসের কিছু ছবি আমরা দেখেছি, অলরেডি আমরা প্রত্যেকেই করোনা ভাইরাসের ছবি দেখেছি। তো এই অ্যাডেনোভাইরাসকেই প্রধানত কোভিশিল্ডে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে যে অ্যাডেনোভাইরাসকে যে ব্যবহার করা হচ্ছে সেই অ্যাডেনোভাইরাসটা হলো সিএইচ অ্যাডেনোভাইরাস বা শিম্পাঞ্জির দেহ থেকে প্রাপ্ত অ্যাডেনোভাইরাস, এবং এই অ্যাডেনোভাইরাস ক্যারিয়ার বা বাহক হিসাবে ব্যবহৃত হচ্ছে
কিসের গ্রাহক হিসেবে ব্যবহার হচ্ছে আমরা বলছি, তাহলে এটা হলো শিম্পাঞ্জি ADOX1, এটাকে ব্যবহার করা হচ্ছে এই অ্যাডেনোভাইরাসকে। ওকে, এবং আমি প্রথমেই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে করোনা ভাইরাস কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না। সুতরাং আমরা যে ভাবি যে করোনা ভাইরাসকে হয়তো আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা সেরকম নয়। তাহলে কোভিশিল্ডে প্রধানত অ্যাডেনোভাইরাসকে ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে যে প্রোটিন এবং এক্ষেত্রে এই অ্যাডেনোভাইরাসের সঙ্গে স্পাইক প্রোটিন গুলোকে লাগিয়ে দেওয়া হয়, এগুলো কিন্তু করোনা ভাইরাসের মতোই প্রোটিন। সো এক্ষেত্রে করোনা ভাইরাস স্পাইক প্রোটিন ব্যবহার করা হয়, করোনা ভাইরাস স্পাইক প্রোটিন। অর্থাৎ এই অ্যাডেনোভাইরাসের জিনকে এমন ভাবে মডিফাইড করে দেওয়া হয়েছে বা এমন ভাবে পরিবর্তিত করে দেওয়া হয়েছে যে তাদের জিনগুলো এক্ষেত্রে যে প্রোটিনকে এক্সপোজ করে, সেই প্রোটিনগুলো হচ্ছে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের মতো। ওকে, সুতরাং এটি হলো ব্যাপার। তো অ্যাকচুয়ালি কোভিশিল্ডের স্ট্রাকচার হচ্ছে এরকম। সুতরাং কোভিশিল্ডের মধ্যে যেটা থাকে সেটা হলো অ্যাডেনোভাইরাস এবং তার গায়ে যেটা থাকবে সেটা হচ্ছে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন। এখন যখন এই কোভিশিল্ডকে যখন মানুষের মধ্যে প্রবেশ করানো হবে, ওকে, সুতরাং মানুষের দেহতে যখন প্রবেশ করানো হবে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তাহলে এক্ষেত্রে ফরেন হিসেবে কাজ করছে। তাহলে ফরেন প্যাথোজেন হিসেবে এক্ষেত্রে কে কাজ করছে? সো ফরেন প্যাথোজেন হিসাবে যখন কোভিশিল্ড আমাদের দেহতে যখন দেওয়া হচ্ছে, তাহলে এটা করোনা ভাইরাসের মতো, করোনা ভাইরাস স্পাইক প্রোটিন তখন ফরেন প্যাথোজেন হিসেবে কাজ করছে। তাহলে করোনা ভাইরাস স্পাইক প্রোটিন তখন কি হচ্ছে? তখন এটা কাজ করছে প্যাথোজেন হিসাবে। এবং তার ফলে বি সেল যে অ্যান্টিবডি তৈরি করছে, সো বি সেল যে অ্যান্টিবডি গুলো তৈরি করছে, সেই অ্যান্টিবডি গুলো উইল বি এফেক্টিভ, অর্থাৎ অবশ্যই কার্যকরী হবে, এফেক্টিভ এগেইনস্ট করোনা ভাইরাস। ওকে, সো দিস উইল বি এফেক্টিভ এগেইনস্ট করোনা ভাইরাস। তাহলে অবশ্যই এটা কি হবে? করোনা ভাইরাসের বিরুদ্ধে এটা অবশ্যই এফেক্টিভ হবে। যেহেতু করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন এক্ষেত্রে প্রবেশ করানো হচ্ছে এবং তার ফলে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে আমাদের দেহতে, যখন আমাদের দেহতে ফার্স্ট এক্সপোজার যখন দেওয়া হচ্ছে। ওকে, এবং আমি প্রথমেই যেটা বলছিলাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটি অত্যন্ত রিমার্কেবল প্রপার্টি যেটা, সেটি হলো মেমোরি। সুতরাং সেকেন্ড ডোজ যখন দেওয়া হবে, তাহলে ফার্স্ট এক্সপোজারে অ্যান্টিবডি যে পরিমাণ তৈরি হবে, তাহলে সেকেন্ড ডোজ যখন দেওয়া হবে তখন কি হবে? তখন এই রেসপন্স অনেক বেশি হয়ে যাবে। ওকে, সুতরাং সেকেন্ড ডোজ দিলে তখন অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে মোর অ্যান্টিবডি উইল বি জেনারেটেড, রাইট? তাহলে এটা আমাদের বডিতে হচ্ছে, তাহলে অসংখ্য অ্যান্টিবডি তখন তৈরি হবে, কারণ এক্ষেত্রে ইমিউনোলজিক্যাল রেসপন্স অনেক বেড়ে যাচ্ছে। এবার সত্যি তাহলে কোনো মানুষ যখন ইমিউনাইজড হয়ে যায়, অর্থাৎ কোনো মানুষের মধ্যে যখন এই ভ্যাকসিন যখন দেওয়া হচ্ছে বা কোভিশিল্ড যখন দেওয়া হবে, তখন করোনা ভাইরাসের বিরুদ্ধে তার দেহতে অ্যান্টিবডি তৈরি হবে। যদিও কোভিশিল্ডের মধ্যে কোনো করোনা ভাইরাস নেই, অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবং ভাইরাসের যদি জেনেটিক ম্যাটেরিয়াল আমাদের দেহতে প্রবেশ করে, তবেই কিন্তু আমাদের দেহে ডিজিজ সম্পন্ন হয়। কারণ ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল সেক্ষেত্রে বংশ বিস্তারে সাহায্য করে, ভাইরাসের রেপ্লিকেশনে সাহায্য করে, কিন্তু এক্ষেত্রে স্পাইক প্রোটিনকে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যে ভাইরাসকে এক্ষেত্রে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বা বলতে পারি অ্যাডজুভেন্ট হিসেবে যেটাকে ব্যবহার করা হচ্ছে, সেটি হলো এক প্রকারের অ্যাডেনোভাইরাস, তার নাম হলো CHADOX1। ওকে, এরপরে যদি সত্যি করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে যদি সত্যি করোনা ভাইরাস আমাদের দেহতে প্রবেশ করে, তাহলে এটি হলো করোনা ভাইরাস। তাহলে রিয়েলি যদি করোনা ভাইরাস আমাদের দেহতে প্রবেশ করে, এবং যেহেতু কোভিশিল্ডের জন্য অলরেডি আমাদের দেহতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সুতরাং এই করোনা ভাইরাস আর আমাদের দেহতে তখন কোভিড-19 ঘটাতে পারবে না। ওকে, সো অ্যাকচুয়ালি এইরকম ভাবে কিন্তু কোভিশিল্ড তৈরি করা হয়েছে এবং এইভাবেই কিন্তু কোভিশিল্ড কাজ করে। তাহলে যে বিষয়টা আমরা আলোচনার মধ্যে রেখেছিলাম সেটা হলো যে কেন কোভিশিল্ড কেন এক্ষেত্রে সেফ,
কারণ এক্ষেত্রে কোন রকম ভাইরাস এক্ষেত্রে অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের কোনো কিছুই এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না, জাস্ট করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এর কারণটা হচ্ছে কি, এক্ষেত্রে যে ভাইরাস ব্যবহার করা হচ্ছে সেটা হলো অ্যাডেনো ভাইরাস, এবং এই ভাইরাসের জিনকে এমন ভাবে চেঞ্জ করা হচ্ছে যে সেই অ্যাডেনো ভাইরাসের সারফেসে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন এক্ষেত্রে ডিসপ্লে হচ্ছে। ওকে, সুতরাং এই কারণের জন্যই কিন্তু কোভিশিল্ড এই কারণের জন্যই সেফ। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করলাম যে কিভাবে কোভিশিল্ড কাজ করে এবং কিভাবে কোনো পার্টিকুলার ভ্যাকসিন কাজ করে, রাইট। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এফিক্যাসি। অ্যাকচুয়ালি এফিক্যাসি মানে কি, এবং যেহেতু অত্যন্ত কম সময়ের মধ্যে কোভিশিল্ডকে মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই কারণের জন্য এখনো পর্যন্ত যেটা দেখা গেছে সেটা হলো কোভিশিল্ডের এফিক্যাসি যে রেট সেটা হলো 70.4%। ওকে, কিন্তু নর্মাল যে সমস্ত ভ্যাকসিন, অন্যান্য রোগের বিরুদ্ধে যে সমস্ত ভ্যাকসিন, তাদের এফিক্যাসি রেট মোটামুটি ভাবে 90%, অর্থাৎ তাদের এফেক্টিভনেস 90%। কোভিশিল্ডের যে এফেক্টিভনেস বা এফিক্যাসি রেট সেটি হলো 70.4%, রাইট। ওকে, এবার আমরা যে বিষয়টা বলবো সেটা হলো সাইড এফেক্ট। তো কোভিশিল্ড এই ভ্যাকসিন নিলে আমাদের কি সাইড এফেক্ট হয়? সাধারণত যে কোনো ধরনের ভ্যাকসিন নিলেও ন্যূনতম পরিমাণ সাইড এফেক্ট হয়, এবং যেহেতু আমি অলরেডি কোভিশিল্ডের যেহেতু ফার্স্ট ডোজ আমি নিয়েছি, সুতরাং যে সাইড এফেক্ট বা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি আমি সেগুলো বলার চেষ্টা করি। প্রথম কথা, যে সাইড এফেক্ট হয়, অ্যাকচুয়ালি অ্যাডেনোভাইরাস যে রোগটা ঘটায় সেটি হলো কমন ফ্লু। ওকে, সুতরাং ফ্লু বা জ্বর এক্ষেত্রে অ্যাডেনোভাইরাস জেনারেলি ঘটায়, বা ঠান্ডা লাগলে যে বিষয়টা হয় সেরকম ঘটনা ঘটে। তাহলে যেহেতু এক্ষেত্রে অ্যাডেনোভাইরাসকে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সেই কারণের জন্য সাধারণ যে ফ্লুয়ের যে সমস্ত সিমটম সেগুলো প্রধানত আমাদের দেখা যায়, যেমন একটু মাথা ব্যথা অথবা সামান্য পরিমাণে টেম্পারেচার বেড়ে যায়। সুতরাং এরকম কিছু কমন বৈশিষ্ট্য প্রধানত, এবং লেথার যে ভাব কিছুটা আমাদের দেখা যেতে পারে। অথবা যেহেতু এটা ইন্ট্রাভেনাসলি, যেহেতু ইনজেকশনের মধ্য দিয়ে যেহেতু কোভিশিল্ড আমাদের দেহতে প্রবেশ করানো হয়, সেই কারণের জন্য সাধারণত সূঁচ ফোটালে যে ঘটনাটা ঘটে, যে একটু জায়গাটা ফুলে যেতে পারে, একটু ব্যথা হতে পারে। সুতরাং এরকম কিছু নর্মাল সিমটমস আমাদের দেখা যেতে পারে। ওকে, মাথা ধরে থাকতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে খুব রেয়ারলি এক্ষেত্রে ভমিটিং টেন্ডেন্সি দেখা যায়, অর্থাৎ খুব রেয়ারলি কোভিশিল্ড ভ্যাকসিন নিলে হয়তো বমি হতে পারে, কিন্তু সেটা রেয়ার। সুতরাং কোভিশিল্ড এই ভ্যাকসিন নিলে যে প্রচুর পরিমাণে যে শরীর খারাপ হবে এরকম কিছু ব্যাপার নয়, জাস্ট নর্মাল কিছু সিমটমস, যেগুলো ফ্লুয়ের সিমটমস, এই সমস্ত সিমটমস গুলো জেনারেলি দেখা যেতে পারে। ওকে, আবার অনেকের জ্বর নাও আসতে পারে, যেমন আমার ক্ষেত্রে যেমন কোনো জ্বর আসেনি, কিন্তু অন্যান্য আমি কয়েকজনের থেকে শুনেছি যে তাদের হালকা জ্বর এসেছিল, কিন্তু আমার যে বিষয়টা ছিল সেটা ছিল অত্যন্ত উইকনেস, এবং আমার মাথা ব্যথা বা মাথা আমার অত্যন্ত ধরেছিল। সুতরাং এই দুটো সিমটমস প্রধানত আমি ফিল করেছি। ওকে, বা এই দুটো সাইড এফেক্ট আমি কোভিশিল্ডে আমি ফিল করেছি। তো এগুলো হলো নর্মাল সাইড এফেক্ট, এতে টেনশনের কোনো ব্যাপার নেই, আমার শরীর নর্মাল হয়ে গেছে। বিষয়টা বলবো সেটা হলো প্রধানত কারা এই ভ্যাকসিন নেবেন না। তো সায়েন্টিস্টরা যেটা বলছেন সেটা হলো প্রেগনেন্ট উমেনরা এই ভ্যাকসিন নিতে পারবে না, যারা ল্যাকটেটিং অর্থাৎ যারা ব্রেস্ট ফিডিং করায় তারা এই ভ্যাকসিন তারা নিতে পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে যারা ব্লাড থিনার বা কিছু ওষুধ যারা ব্যবহার করেন তো তারা এই ভ্যাকসিন নিতে পারবেন না, এবং তার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই হেলথ চেক আপ করিয়ে নিতে হবে, তো তার দেহ অ্যাকচুয়ালি এই ভ্যাকসিন নেওয়ার পক্ষে উপযুক্ত কিনা। ওকে, সুতরাং এগুলোই প্রধানত বিষয়, যে এই সমস্ত মানুষদেরকে প্রধানত এই ভ্যাকসিন দেওয়া হবে না। ওকে, এবং এরপরে যে বিষয়টা আমাদের প্রত্যেকের অনেকের মধ্যে যেটা ঘোরাফেরা করে সেটা হচ্ছে যে তাহলে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মধ্যে পার্থক্য কি। তো প্রথমে যেটা বলছিলাম যে কোভিশিল্ডের যে এফিকেসি রেট সেটা হলো 70.4%, এবং কোভ্যাক্সিনের যে এফিকেসি রেট সেটা হলো 81%। অ্যাকচুয়ালি কোভিড-19 এই রোগের বিরুদ্ধে বিভিন্ন রকমের ভ্যাকসিন মার্কেটে চলে এসেছে। তো তার মধ্যে ভারতবর্ষে যে ভ্যাকসিন দুটো অ্যাভেলেবেল, একটি হলো কোভিশিল্ড এবং আর একটা হলো কোভ্যাক্সিন। তাহলে প্রথম যে পার্থক্য সেটা হলো কোভিশিল্ডের এফিকেসি রেট 70.4% এবং কোভ্যাক্সিনের 81%। এবং কোভ্যাক্সিন যে সংস্থা তৈরি করেছে সেটা হলো ভারত বায়োটেক, এবং কোভিশিল্ড যেটা বর্তমানে তৈরি করছে সেটা হলো সিরাম ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, অর্থাৎ কোভিশিল্ড তৈরি করছেন সিরাম ইনস্টিটিউট ইন ইন্ডিয়া এবং কোভ্যাক্সিন তৈরি করছেন ভারত বায়োটেক। তো কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মধ্যে প্রধান পার্থক্য কি? কোভ্যাক্সিনে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো ডেড করোনা ভাইরাস সেল। ওকে, অর্থাৎ মৃত করোনা ভাইরাস সেল,
প্রধানত বিভিন্ন রকমের ভ্যাকসিনেশনে অনেক সময় ডেড প্যাথোজেন ব্যবহার করা হয়। সুতরাং মৃত প্যাথোজেন হলো সেটাই বা মৃত সেল হলো সেটাই যেটা আমাদের দেহে রোগ ঘটাবে না, কিন্তু আমাদের ইমিউনোলজিক্যাল পাওয়ারকে অনেক বাড়িয়ে দেবে। ওকে, সুতরাং কোভ্যাক্সিনে এক্ষেত্রে ডেড করোনা ভাইরাসকে প্রবেশ করানো হচ্ছে দেহের মধ্যে, এবং যেহেতু সেটা মৃত সেই কারণের জন্য আমাদের দেহতে কিন্তু এই রোগটা ঘটছে না, কিন্তু তার স্পাইক প্রোটিনের বিরুদ্ধে অসংখ্য অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, রাইট? সুতরাং এটাই হচ্ছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মধ্যে পার্থক্য। তাহলে কোভিশিল্ডে অ্যাডেনোভাইরাস ব্যবহার করা হয়, কিন্তু কোভ্যাক্সিনে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো ডেড করোনা ভাইরাস সেল ব্যবহার করা হয়। এবং এই যে টেকনোলজি, এটাকে বলে হোল ভিরিয়ন ইনঅ্যাক্টিভেটেড Vero cell technology. Okay, so this is actually the basic differences in between Covishield and Covaxin. কিন্তু দুটো ভ্যাকসিনই নেওয়া এখনো পর্যন্ত যেটা বিজ্ঞানীরা বলছেন যে দুটো ভ্যাকসিনই নেওয়া কিন্তু সেফ। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই ভ্যাকসিনগুলো আমাদের দেহে কিভাবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে কোভিশিল্ড তৈরি করা হয়েছে এই বিষয়টা আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমি কোনো ডাক্তার নই অথবা কোনো মেডিকেল প্র্যাকটিশনার নই। অ্যাকচুয়ালি আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এবং বায়োলজিক্যাল সায়েন্সের এবং মাইক্রোবায়োলজিটা আমি কিছুটা পড়েছি। তো পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে আমি যেটুকু বুঝেছি, যেটুকু জেনেছি, আমি সেটুকুই আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। ওকে, সুতরাং এক্ষেত্রে যেটুকু জানি অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজি পড়ে, ভাইরোলজি পড়ে আমি যেটুকু থিওরিটিক্যাল আমার যা নলেজ আছে সেটাই আমি বলার চেষ্টা করলাম। সুতরাং ভ্যাকসিন কিভাবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে কোভিশিল্ড ভ্যাকসিন এবং কোভিশিল্ডের সঙ্গে কোভ্যাক্সিনের কি পার্থক্য, এই বিষয়গুলো আমি আমার মতো করে আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং সাধারণ মানুষের যেটা অনেকেই আমাকে এই প্রশ্নগুলো করেন, সুতরাং আমি তাদেরকেও যেমন আমি বলার চেষ্টা করি যে এরকম ভাবে আমাদের ইমিউনিটি পাওয়ার কাজ করে। সুতরাং আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের এই বিষয়টা জানা উচিত এবং সেই জন্যই আজকের এই ভিডিও। তাহলে আশা করি আমি ভ্যাকসিন কি এবং ভ্যাকসিন কিভাবে কাজ করে, কোভিশিল্ড কেন সেফ এবং কোভ্যাক্সিনের সঙ্গে কোভিশিল্ডের পার্থক্য কি, এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এর সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে বর্তমানে আবার দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস আবার বর্তমানে স্প্রেড করতে শুরু করেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই যে করোনা বিধি সেগুলো আমাদেরকে মেনে অবশ্যই চলতে হবে। মাস্ক ব্যবহার করা, বারবার হাত ধোয়া, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে যে যাতে কোনোভাবেই করোনা ভাইরাস যাতে আমাদের শরীরে প্রবেশ না করে। এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন এই প্রোগ্রামকে অবশ্যই আমাদের প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং যার যখন সুযোগ আসবে প্রত্যেককেই আমাদের এই ভ্যাকসিন নিয়ে নিতে হবে। ওকে, তাহলেই কিন্তু এই প্যান্ডেমিক রোগের বিরুদ্ধে তবেই আমরা বিশ্বের প্রত্যেকটা মানুষ তবেই আমরা লড়াই করতে পারবো। সো থ্যাংক ইউ, দ্যাটস ইট।